বিতর্কিত 111-এর আমলে অনুষ্ঠিত নির্বাচনের মাধ্যমে 2008 সালে সরকারে এসে তারপর টানা 16 বছর ক্ষমতায় ছিল শেখ হাসিনার সরকার। এই 16 বছর ভারত বাংলাদেশের রাজনীতিতে সব সময় প্রভাব বিস্তার করেছে বলে অভিযোগ উঠেছে বারবার, যার প্রমাণ কিছুটা মিলেছে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার পররাষ্ট্রমন্ত্রীর কিছু বক্তব্যে। যেমন 2018 সালের মে মাসে এক সংবাদ সম্মেলনে এসে শেখ হাসিনা বলেছিলেন, ভারতকে যা দিয়েছি সারা জীবন মনে রাখবে। আর তার পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেন সম্পর্কের গভীরতার উদাহরণ দিতে গিয়ে বলেন, ভারতের সাথে বাংলাদেশের স্বামী স্ত্রীর সম্পর্কের এই বেড়াজালে গত 16 বছর ভারতের সঙ্গে ক্ষমতাচ্যুত সরকারের করা 20টি চুক্তি এবং 67টি সমঝোতা স্মারক দিল্লির অভিলাষের অতি লাভের বিপরীতে বাংলাদেশের প্রাপ্তি শূন্য বলেই মনে করছেন পর্যবেক্ষকদের অনেকে। তবে এবার শেখ হাসিনার সঙ্গে ভারতের সেই সম্পর্কের পাট চুকিয়ে এখন ন্যায্যতার সম্পর্ক এগিয়ে নিতে চায় বিএনপি সরকার। আর এই লক্ষ্যে আগামীকাল বুধবার দিল্লি সফরে যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। তার এই সফরের মধ্য দিয়ে স্বামী স্ত্রীর সম্পর্কের বদলে সমমর্যাদা, ন্যায্যতা এবং প্রতিবেশী সুলভ আচরণের ভিত্তিতে দ্বিপাক্ষিক সম্পর্ক গড়ে ওঠার সুযোগ তৈরি হবে কি? এছাড়া এই মুহূর্তে ঢাকা দিল্লি সম্পর্ক পুনর্গঠন কেন জরুরি, এসব নিয়ে আলোচনায় আজ রাজ খান স্টুডিওতে আছেন বিএনপি মিডিয়া সেলের আহ্বায়ক অধ্যাপক ডাক্তার মওদুদ হোসেন আলমগীর পাভেল, আছেন চর্চা.com-এর সম্পাদক সোহরাব হাসান এবং আছেন বাংলাদেশ জামায়াত ইসলামের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ডক্টর মোহাম্মদ রেজাউল করিম। স্বাগত জানাচ্ছি আজকে রাজ খানে। ডক্টর মোহাম্মদ রেজাউল করিম, আগামীকাল পররাষ্ট্রমন্ত্রী দিল্লি যাচ্ছেন, সফরে বেশ কিছু বিষয় গুরুত্ব পেতে যাচ্ছে, বিশেষ করে দ্বিপক্ষীয় যে সম্পর্ক আছে সেই সম্পর্কের আসলে উন্নতির বিষয়টি সবচেয়ে হয়তো গুরুত্ব পাবে। যে জায়গাটি দিয়ে আমরা শুরু করেছিলাম, আজকে আমরা যেটি শুনলাম শেখ হাসিনার সাথে আসলে বাংলাদেশ ভারতের যে সম্পর্কের পার্ট ছিল সেই পার্টটা চুকে যাবে, সেই দিনটা বাংলাদেশের জন্য শেষ। নতুন পথে আসলে বাংলাদেশ এবং ভারতের সম্পর্কটা হাঁটা শুরু করবে অন্তত এই বিএনপি সরকারের আমলে। সেটি কতখানি আপনি সামনে এগিয়ে যাচ্ছে বলে মনে করছেন? বিসমিল্লাহির রহমানির রহিম। ধন্যবাদ সম্মানিত আমার শ্রদ্ধেয় আলোচক বৃন্দ, ডিবিসির সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আজকের এই আলোচনায়। আপনারা যারা আমাদেরকে দেখতে পাচ্ছেন, আমি আজকে আসলে আপনি ভারত বাংলাদেশ সম্পর্ক আমাদের ভিজিট নো ডাউট ইজ ভেরি ইম্পর্টেন্ট। আমাদের প্রতিবেশী রাষ্ট্র, তাদের সাথে আমাদের সম্পর্কের জায়গা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভারতের সাথে আসলে আমাদের জনগণের যেই কারণ সম্পর্ক এবং আমরা যেটা প্রত্যাশা করি সেটি হচ্ছে এখানে জনগণের সাথে জনগণের যে সম্পর্কের জায়গাটি, অর্থাৎ এখানে বিগত দিনে ভারত যে কাজগুলো করেছে সেটি হচ্ছে আমাদের গণতন্ত্র হরণের জন্যে ভারত অন্যতম দায়ী। বিগত 15 বছর তারা ফ্যাসিস্ট সরকারকে তারা টিকিয়ে রেখেছে। নামকাওয়াস্তে জাতীয় পার্টির মতো এরকম একটি বিরোধী দলকে তারা টিকিয়ে রেখেছে এবং আমাদের গণতান্ত্রিক জায়গাগুলোতে তারা সরাসরি হস্তক্ষেপ করেছে এবং বিশেষ করে সীমান্তে হত্যা, আমাদের বিডিআর হত্যাকাণ্ড সহ অসংখ্য জায়গাগুলোতে ভারতের প্রত্যক্ষ এবং পরোক্ষ মদদ রয়েছে। এটি আজকে দিবালোকের মতো অনেকটাই পরিষ্কার। এবং বিশেষ করে সীমান্তে ফেলানি হত্যা সহ যে কর্মকাণ্ড তারা করেছে, আমরা এই জায়গায় আমরা প্রত্যাশা করব যেন ভালো হয়। কিন্তু দেখুন, আমাদের যে ছাত্র জনতার আন্দোলনের মধ্য দিয়ে যে নতুন বাংলাদেশ, আমাদের এই খুনি ফ্যাসিস্ট হাসিনাকে কিন্তু ভারত আশ্রয় দিয়ে বিগত দিনের জন্যে তাদের কোনো অ্যাপোলজি না দিয়ে বরং তারা এখানে বিভিন্ন সময় বাংলাদেশের বিরুদ্ধে বিগত ইন্টেরিয়াম গভর্নমেন্টের সময় আমরা উস্কানিমূলক অবস্থান তাদের দেখেছি। বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের বিরুদ্ধে তাদের অবস্থান আমরা দেখেছি এবং আমাদের সীমান্তে আমাদের এখানে আগ্রাসী মনোভাব আমরা তাদের মধ্যে দেখেছি। এখন এই নির্বাচনের পরেই তাদের সব কিছু মিটে গেল আমরা এটা মনে করি না, বরং সেটি বাংলাদেশকে এবং ভারতকে দুই জায়গায় তাদের সেই জায়গাটি আসলে এগিয়ে যাওয়ার একটা প্রয়োজন রয়েছে। হ্যাঁ, অবশ্যই আমি আগে বলেছি যাওয়ার দিকটাতে এবারে আগামীকালকে পররাষ্ট্রমন্ত্রীর এই সফরটা কতখানি গুরুত্বপূর্ণ, কতখানি কার্যকর হবে বলে মনে করেন? এখানে প্রতিবেশীর পাল্টানো যায় না, এটা যেমন সত্য তেমনি আসলে বর্তমান যিনি পররাষ্ট্রমন্ত্রী ওনাকে নিয়ে কিন্তু আমাদের বক্তব্য আছে, কারণ উনি বিগত সরকারের একজন উপদেষ্টা ছিলেন এবং ওনার নিয়োগের পরে এবং ওনার কর্মকাণ্ডে সবচেয়ে বেশি বিরোধিতা করেছে বর্তমান যারা ক্ষমতাসীন তারা, এবং তাকে অনেক ভাষায় তারা কিন্তু ক্রিটিসাইজ করেছে। কিন্তু আমরা দেখেছি কোনো এক অদৃশ্য কারণেই
খলিলুর রহমান সাহেবের মতো এরকম ব্যক্তিকে বাংলাদেশি সরকার একটা গণ অভ্যুত্থান পরবর্তী মানুষের যে প্রত্যাশার জায়গা সেটা নিয়োগ দেওয়ার মাধ্যমে আমি মনে করি আমাদের যে জুলাই অভ্যুত্থানকে ধারণ করে যে পররাষ্ট্রনীতি সেটা কতটুকু তিনি এগিয়ে নিতে পারবেন সেই জায়গায় কিন্তু প্রশ্ন অবশ্যই রয়ে গেছে। কিন্তু আমরা প্রত্যাশা করব যাতে করে বাংলাদেশ এবং ভারত, চায়না, আমাদের প্রতিবেশী সকল রাষ্ট্রের সাথেই আমাদের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ন্যায্যতার ভিত্তিতে সীমান্তে হত্যাকে জিরো পর্যায়ে নিয়ে আসা এবং আমাদের যে হিস্যাগুলো রয়েছে পানিসহ অন্যান্য যে জায়গাগুলো সেগুলো ভারত আমাদের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রতি তাদের শ্রদ্ধা বোধ থাকতে হবে এবং তাদের জনগণের সাথে তাদের সম্পর্ক হতে হবে। কারণ বিগত দিনে তাদের সম্পর্ক ছিল একটি পরিবারের সাথে, একটি দলের সাথে। আমরা মনে করি যারাই ক্ষমতাসীন হবে, যারাই ক্ষমতায় থাকবে, প্রতিবেশী রাষ্ট্রের পররাষ্ট্র নীতি হবে ন্যায্যতার ভিত্তিতে, সম্মানের ভিত্তিতে, কোনো দাদাগিরির ভিত্তিতে সে সম্মান আমরা মেনে নিতে পারি না এবং এটা অখণ্ডের প্রতি একটা অশ্রদ্ধা ছাড়া কিছু নয়। যেটি আপনি বলেছেন এই স্বামী স্ত্রীর সম্পর্ক, তারপরে যা দিয়েছি, এগুলো দিয়েই তো আমাদের রাষ্ট্রটাকে শেষ করেছে। ফোর্থ রেমিটেন্স কান্ট্রি ভারতের ছিল বাংলাদেশ, এখান থেকে তারা সেই টাকা পয়সা তারা এখান থেকে নিয়েছে। এবং আমাদের সবচেয়ে বড় বিষয় হচ্ছে আমাদের গণতান্ত্রিক রাষ্ট্রে আমাদের সকল ইনস্টিটিউশনগুলো ধ্বংস করবার পেছনে ভারতের কিন্তু যথেষ্ট ইন্ধন। তার মানে একটা লম্বা সময় আসলে ভারতের যে প্রভাব এই জন্যই বাংলাদেশের তরুণ প্রজন্মের অন্যতম ফ্যাসিস্টদের বিরুদ্ধে যেমনি স্লোগান ছিল, আর স্লোগান একটা ছিল, দিল্লি না ঢাকা। আমরা সবাই একযোগে বলেছিলাম ঢাকা। সুতরাং আমরা সেই স্লোগানে বিশ্বাস করতে চাই যে আমরা আমাদের সকল দেশের সাথে পার্শ্ববর্তী দেশকে একেবারে এড়িয়ে যাওয়ারও তো সুযোগ নেই। এড়িয়ে যাওয়ার কোনো সুযোগ নাই বলেই তো আমরা বলছি যে প্রতিবেশী পরিবর্তন করা যায় না, কিন্তু সম্পর্কটাকে ন্যায্যতার ভিত্তিতে, সম্মানের ভিত্তিতে। যে ন্যায্যতার কথা আমরা বলছি, আমি যদি একটু বিগত সময়গুলো নির্বাচনের দিকে তাকাই, সেক্ষেত্রে দশম একাদশ দ্বাদশ যে জাতীয় সংসদ নির্বাচন হয়েছে সেগুলো বেশ বিতর্কিত কায়দায় হয়েছে, সেটা নিয়ে হয়তো সন্দেহ নেই। এর মধ্যে দশম নির্বাচনকে একেবারে বিনা ভোটে নির্বাচন, একাদশ নির্বাচনকে রাতের ভোটে নির্বাচন এবং দ্বাদশ নির্বাচনকে ডামি ভোটে নির্বাচন হিসেবে খুবই কুখ্যাতি রয়েছে। এবং সবগুলো নির্বাচনে আওয়ামী লীগ সরকারকে একেবারেই সর্বাত্মক সমর্থন দিয়েছে ভারত। তার মানে এই যে বাংলাদেশের রাজনীতিতে কারা সরকার গঠন করবে সেই জায়গাটাতে ভারতের যে বিস্তর প্রভাব, সেই প্রভাব থেকে কি আমরা বেরিয়ে আসতে পারবো? ধন্যবাদ এবং সহ দুই আলোচককে শুভেচ্ছা। কথা হচ্ছে যে আপনি যে প্রশ্নগুলো করেছেন এই প্রশ্নগুলো যদি আওয়ামী লীগ ক্ষমতায় থাকতে আমরা করতে পারতাম, আপনি করতে পারতেন, সেটা হচ্ছে সাহসী সাংবাদিকতা। আমরা কিন্তু এই প্রশ্নগুলো করছি আওয়ামী লীগ ক্ষমতা থেকে চলে যাওয়ার পর। এমনকি অন্তর্বর্তী সরকারের সময় যেসব অন্যায়, অনাচার হয়েছে, দুর্নীতি হয়েছে, মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ঘটছে, তা কিন্তু এখন প্রকাশ পাচ্ছে। এখন অনেকে লেখালেখি করছেন, বলছেন তারা ক্ষমতায় থাকতে কিন্তু খুব কম বলা হয়নি। একই সঙ্গে এখন যারা ক্ষমতায় আছেন, বা এটা তো সবে মাত্র একটা নিশ্চয়ই পাভেল ভাইরা হানিমুন পিরিয়ড পেতে পারে, কিন্তু কথা হচ্ছে যে সাংবাদিকতা একটা, আরেকটি হচ্ছে যে দেখতে হবে যে কাজটি কী হয়েছে। আওয়ামী লীগ ফ্যাসিস্ট সরকার ভারতের সাথে পুরোপুরি আত্মসমর্পণ করছে, সব কিছু বিসর্জন দিয়েছে, কিন্তু আওয়ামী লীগ সরকারের আমরা যতগুলো চুক্তি হয়েছে কোনো চুক্তি তো বাতিল হয়নি অন্তর্বর্তী সরকারের সময়। তাহলে অন্তর্বর্তী সরকার স্বাধীন সার্বভৌম পররাষ্ট্রনীতি নিল কী করে, অথবা ভারত নীতিকে নিল কোথায়? তার প্রমাণ শুধু বক্তৃতায়, শুধু মুখে কথায়। আর এই দুইটা বিষয়কে দুইভাবে দেখা যায়, স্বামী স্ত্রীর সম্পর্ক, এবং আমি মনে করি যে আমাদের যে রাজনৈতিক মনস্তত্ত্ব এবং আমাদের যে সামাজিক অবস্থা, তাতে স্বামী স্ত্রীর সম্পর্ক দুই রাষ্ট্রের এটা আনা ঠিক নয়। আর যদি অন্য অর্থে বলেন স্বামীর যে অধিকার স্ত্রীরও একই অধিকার, এটি যদি ব্যাখ্যা করেন তাহলে কিন্তু এটার মধ্যে খুব অন্যায় নেই। শেখ হাসিনা যে কথাটি বলেছেন যে মনে রাখবে, সেটা কিন্তু একটা বিষয়, সেটা বহুবার আলোচিত হয়েছে যে ভারতের নিরাপত্তা বিঘ্নিত হয় এমন কিছু বাংলাদেশ করবে না। এটা বিএনপির নেতারাও বলছেন, তো সেটা করা উচিত না। বাংলাদেশের নিরাপত্তা বিঘ্নিত হয় এটা ভারত কখনো করবে না, মানে করা উচিত নয়। যদি করে সেটা অবশ্যই আমরা প্রতিবাদ করব। এখন যদি শেখ হাসিনা যদি এটা বুঝেই থাকে যে ভারতের যেহেতু আমরা নিরাপদ, এবং ছিল তো এখানে ভারতের বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী ছিল,
সেটা কারাই ডিপ স্টেট করেছে না কোনো সরকার করেছে সেটা অন্য, কিন্তু ছিল কি না, ছিল। এবং সেটা যদি না থাকে, মানে শেখ হাসিনার সময় যদি না থাকে এবং যদি ভারতকে এই নিশ্চয়তা দেওয়া হয় তোমার নিরাপত্তার জন্য তোমার নিরাপত্তার জন্য হুমকি হবে, এমন কিছু আমার দেশ থেকে করা হবে না। আমরা বরং ভারত থেকেও একই দাবি করব। কিন্তু আপনি যে চুক্তিগুলোর কথা বলছেন, অর্থাৎ বিগত সরকারের সময় আসলে যে চুক্তিগুলো করা হচ্ছে সেগুলো কয়টা আমরা বাতিল করলাম, সেই কথাটি তো আপনি কোনো বলছেন, বাতিল করা কিন্তু হয়নি। সেটাই শুধু একটা চুক্তি বা সমঝোতা বাতিলের জন্য তো উভয় পক্ষেরই সম্মতি প্রয়োজন, তাছাড়া তো করাও সম্ভব বাতিল না। করার কথা হচ্ছে যে যেমন 25 বছর মেয়াদের চুক্তি, সেটাও বাতিল মেয়াদ ছাড়া করেনি, কি করে, জি। কিন্তু মেয়াদের আগেই এই চুক্তি নিয়ে 75-এর পর যে সরকার আসছে তারা এই চুক্তির বিরোধিতা করেছে, সমালোচনা করেছে এই চুক্তির বিভিন্ন ধারা নিয়ে। আবার এই চুক্তি বলে ভারত বাংলাদেশের সেনাবাহিনী পাঠাতে পারে না, বা বাংলাদেশ ভারতের ওখানে ছিল যে কেউ যদি আক্রান্ত মনে করে তাহলে অপরপক্ষ তাকে সহায়তা করবে। কথা হচ্ছে ন্যায্যতা, সমতা এবং সমসক্ষতার ভিত্তিতে কিন্তু সম্পর্ক তৈরি হবে। আজকে যে যখন বাংলাদেশের সীমান্ত দিয়ে ভারতের ডিজেল লাইন তৈরি হয়েছিল, তখন কিন্তু আমাদের এখানে অনেকেই সমালোচনা করেছে, এবং সমালোচনার কারণও আছে। দুই প্রতিবেশী দীর্ঘদিনের হতে পারে, কিন্তু সেই ভূগর্ভস্থ লাইন ব্যবহার করে কিন্তু এখন ডিজেল আসছে। জি, আবার ঢাকা দিল্লি সম্পর্কে একটা সবচেয়ে বড় সমালোচনার জায়গা হয়তো যে ব্যক্তি স্বার্থে আসলে এই সম্পর্কটাকে ব্যবহার করেছে বিগত সময়ে। অবশ্যই ভারত যে তিনটি নির্বাচনে অন্যায়ভাবে বাংলাদেশের সমর্থন দিয়েছে, সেটার অবশ্যই আমরা প্রতিবাদ করব। বিশেষ করে 2014 সালের নির্বাচন, 2018 সালের নির্বাচনে কি হবে জানি না, কারণ বিএনপি জামাত ইসলাম সহ সবাই এই নির্বাচনে অংশ নিয়েছিল, এবং তারা ভেবেছিল এই নির্বাচনটি সুষ্ঠু হবে, হয়নি, দিনের পর রাতে হয়েছে। কিন্তু 14 সালের নির্বাচনে ভারত নগ্নভাবে একতরফা নির্বাচনকে সমর্থন করেছে। সেই সমর্থনের জায়গাটা থেকে আসলে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। অধ্যাপক ডক্টর মওদুদ হোসেন আলমগীর পাভেল, ঢাকা দিল্লি সম্পর্ক নিয়ে যে শব্দটি বারবার উচ্চারিত হচ্ছে সেটি হচ্ছে ন্যায্যতা, অর্থাৎ এমন একটা পর্যায়ে আসলে এই সম্পর্ককে নিয়ে যাওয়া হয়েছিল যেখানে আসলে খুবই ব্যক্তি স্বার্থটাকে সবচেয়ে বড় করে দেখা হয়েছে। কিন্তু বাংলাদেশের আসলে এই যে ভারতের সাথে যে সম্পর্ক কিংবা যে চুক্তিগুলো হয়েছে, বাংলাদেশের লাভটা কোথায়, সেই প্রশ্ন যেমন বারবার এসছে, তেমনি দেশের সার্বভৌমত্ব নিয়ে একটা উদ্বেগের কথাও কিন্তু বারবার উঠে এসছে। পররাষ্ট্রমন্ত্রী আগামীকাল ভারত সফরে যাচ্ছেন, যে কথা আমাদেরকে বললেন ডক্টর মোহাম্মদ রেজাউল করিম, এই মুহূর্তে যারা বিরোধী দলে আছেন, এই পররাষ্ট্রমন্ত্রী নিয়ে আসলে বিএনপি সবচেয়ে বেশি সমালোচনা করেছিল। আবার তাদের সময় তিনি পররাষ্ট্রমন্ত্রী হয়ে সরকারের এই গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে আলোচনা করতে যাচ্ছেন। কেমন হতে যাচ্ছে এই সফরটা তাহলে? হ্যাঁ, ধন্যবাদ আমার সহ আলোচকদের সহ দর্শক শ্রোতা সবাইকে। খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয়, কারণ দেখবেন প্রথম আমাদের প্রতিবেশী রাষ্ট্রের সাথে আমাদের পররাষ্ট্রমন্ত্রীর সফর, এবং তার সাথে আমাদের বেশ কিছু বিষয় জড়িয়ে থাকা। এখানে অত্যন্ত গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে, দেখুন, এতদিন পর্যন্ত আমরা ভারতের সাথে বাংলাদেশের সম্পর্ক কখনো দেখিনি। আমরা বাংলাদেশের সাথে সম্পর্কের পরিবর্তে ভারতের সাথে আওয়ামী লীগের সম্পর্ক দেখেছি, অথবা বলতে পারেন যে বিশেষ করে শেখ পরিবারের সাথে সম্পর্ক দেখেছি আমরা, এবং সেটা জনগণে এমনভাবে প্রথিত হয়েছে, সেটার পেছনে যে পুরোপুরিভাবে ভারত যতটা দায়ী, তার থেকে আমাদের দেশের যে রাজনীতির সেই সময়কার ধারক বাহক হিসেবে আওয়ামী লীগ যে আচরণটি করেছে, সেটাকে কম দায়ী বলা যাবে না, কারণ তারা তাদের ক্ষমতাকে কক্ষিগত দীর্ঘস্থায়ী করবার জন্য ভারতের দেওয়া এই সুযোগটা নিয়েছে, এবং ভারত সেই সুযোগটা নেবেই। একটা প্রতিবেশী দেশের প্রতি যদি আধিপত্য বিস্তার করার এরকম সুবিধা পাওয়া যায়, যে দেশ তার চারদিকে তাকে তিন দিক থেকে বেষ্টন করে আছে, এবং যার ভিতরে সবসময় একটা আতঙ্ক বিরাজ করে যে তারা না কোন সময় একটা বিচ্ছিন্নতাবাদী ব্যাপারটার সাথে নিজেদেরকে সম্পৃক্ত করে ফেলে। সেজন্য এদেশের স্বাধীনতা বা সার্বভৌমত্বের জায়গাটিতে ভারত একটা অবস্থানটা এমন রাখার চেষ্টা করেছে যে এটা আমার উপর নির্ভর করে, এবং সেই ধারণাটা দিনে দিনে পোক্ত হতে হতে এমন একটা জায়গায় গেছে যে ভারত মনে করতে একটা সময় যে সেটা জায়গায় ন্যায্যতার কোনো বিষয় ছিল না। অর্থাৎ তারা মনে করতে যে এখানে একটা দলের সাথে সম্পর্ক রাখলে চলবে। এই আমাদের এই আগস্ট অভ্যুত্থান এবং তার পরবর্তীতে যে সম্প্রতি আমাদের ফেব্রুয়ারি যে নির্বাচন, সেটার ভেতর থেকে ভারতের কাছে একটা সুস্পষ্ট বার্তা গেছে যে দেশের জনগণ যে ম্যান্ডেটকে সমর্থন করে, সেই ম্যান্ডেটের কোনো জায়গাতে তাবেদারি বা কোনো একটা দেশের সাথে নতজানু পররাষ্ট্র নীতির বিষয়টি নেই। সেটা উপলব্ধি হচ্ছে কীভাবে, আপনারা নিজেরাও দেখবেন যে এই মুহূর্তে বাংলাদেশ ভারতের সাথে সম্পর্ক উন্নয়নে যতটা আগ্রহী, তার চাইতে ভারত বরং বেশি আগ্রহী। কী জন্য? যে বিগত সময়গুলোতে বাংলাদেশের জনগণের ভেতরে যে
ভারত বিরোধী একটা অবস্থান তৈরি হয়েছিল, সেটি ভারতের এই অন্যায্য আচরণের কারণে, যে তারা একটা গণতান্ত্রিক ব্যবস্থাকে পুরোপুরি ধ্বংস করে দিয়ে এই দেশের জনগণের বিরুদ্ধে একটা অবস্থান নিয়ে এমন একটা জায়গা তৈরি করেছিল যে তাদেরকে সমর্থন করবার মতো কোনো কারণ দেশের মানুষের কাছে ছিল না। সেই জন্য এই যে বৈরিতার অবস্থানটা তারা তৈরি করেছে, এর জন্য ভারতকে দায়ী করতে হবে। বিষয়টা এই কারণেই যে সেটা হচ্ছে একটা বড় রাষ্ট্র হিসেবে তার পররাষ্ট্রনীতিতে এই অদূরদর্শিতা আমার মনে হয় যে তাদেরকে খুব বেশি একটা সুখকর জায়গায় নেয়নি। এবং তারা যদি সত্যিকার অর্থে সেই আত্মবিশ্লেষণের জায়গায় যায় যে গত 17টি বছর বা 3টি নির্বাচনকে তারা পৃষ্ঠপোষকতা দিয়ে এদেশের জনগণের মনের থেকে দূরে চলে যাওয়ার যে ভুল সিদ্ধান্তটি তারা নিয়েছিল, সেটাকে মেরামত করতে গেলে তাদের অনেক বেশি কাজ করতে হবে। কিন্তু সেই জায়গাটিতে আপনি আসলে যেই পরিবারটির সাথে তাদের সম্পর্কের কথা বললেন, কিন্তু আমি যদি সরাসরি বলি, বিগত সময় যিনি প্রধানমন্ত্রী ছিলেন শেখ হাসিনা, তার সাথে আসলে দিল্লির যে সম্পর্ক, সেই সম্পর্ক তো তারা বোধহয় এখন আসলে বজায় রাখছে। তারা এখনো তাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তার নিরাপত্তা নিশ্চিত করছে। তাকে ফিরিয়ে নিয়ে আসার ক্ষেত্রে তাদের পক্ষ থেকে এখনো পর্যন্ত আমরা কোনো মন্তব্য পাইনি। অ্যাকচুয়ালি এই জায়গাটাতে আপনাকে কিন্তু এটা কোনো কোনো ক্ষেত্রে হয় কি যে মনে হচ্ছে যে একটা এত বড় একটা কৃতজ্ঞতার দায় বোধহয় একটা আছে, যে ব্যক্তি তাদেরকে দীর্ঘদিন ধরে এত বড় একটা সেবা দিয়েছেন, তার প্রতি বোধহয় তাদের খুব বেশি বিরূপ হওয়ার আগে চিন্তা করতে হচ্ছে যে এটা করব কি করব না। আমরা এরকম দেখেছি আর কি, যে যেমন সকল ক্ষেত্রে এটা কতটুকু বাস্তবায়ন করা যায়। যেমন আমরা এই ইদি আমিনকেও দেখেছি, তার জীবনের শেষ অংশ কিন্তু উনি সৌদি আরবে কাটিয়েছেন। ঠিক তেমনি ইরানের শাহ পালিয়ে গিয়ে অন্য একটা জায়গায় ছিলেন। মার্কোসেরও মৃত্যু হয়েছে বিদেশে। তো সেই দেশের থেকে দাবি থাকে সবসময় লোকগুলোকে ফিরিয়ে আনার জন্য, কিন্তু সকল ক্ষেত্রে হয়তো সেটা সম্ভব হয়নি। এক্ষেত্রে ভারতকে একটা সদিচ্ছার পরিচয় দিতে হবে, কারণ আমাদের দেশে বন্দি প্রত্যার্পণ যে চুক্তিটা রয়েছে, সেই চুক্তির মধ্যে আবার কিছু কিছু জায়গা আছে, সেখানে আবার বলা আছে যে যদি এরকম বিচারের প্রক্রিয়াতে তার জীবন আশঙ্কার একটা কোনো ব্যাপার যদি থাকে, তাহলে সেটা তাদের নিজেদের ব্যক্তির কাছে যায়। তো সেই প্রত্যার্পণ চুক্তির ভালো মন্দ দুটো দিকই আছে, সেটা আমাদের দিকেও যেমন প্রযোজ্য, তাদের দিকেও যেমন প্রযোজ্য। তার মানে কূটনৈতিকভাবে আসলে আমাদেরকে এই মুহূর্তে আরো অনেক বেশি সমীকরণটা জটিল হতে যাচ্ছে কিনা সেটি নিয়ে আসলে ভাবার সময় এসছে কি। ঢাকা দিল্লি সম্পর্কের ন্যায্যতা নিয়ে আমরা যখনই কথা বলছি, সেই সময়টাতে আসলে সম্পর্ক উন্নয়নে তো দুটো রাষ্ট্রকেই একসাথে উদ্যোগী হতে হবে, আগ্রহী হতে হবে। কিন্তু এই আগ্রহী হওয়ার জায়গাটিতে সবচেয়ে আলোচিত বিষয় হয়তো ভিসা। বাংলাদেশে এখনো আসলে ভারতের ভিসা কেন দেওয়া হচ্ছে না? আমি এই আলোচনাতে আসবো। জিপিএচ ইস্পাত নিবেদিত রাজকাহন থেকে বিরতি নিয়ে ফিরছি, সাথেই থাকুন। আমন্ত্রণ আরেকবার জিপিএচ ইস্পাত নিবেদিত রাজকাহনে। সোহরাব হোসেন, ভারত এবং বাংলাদেশের সম্পর্ক উন্নয়নের কথা আমরা বলছি, সেই জায়গাটিতে আসলে বারবার যেটি বলার চেষ্টা করা হচ্ছে, দুটো রাষ্ট্রকেই আসলে এগিয়ে আসতে হবে এই সম্পর্ক উন্নয়নের জায়গাটিতে। সেক্ষেত্রে ভারতে এখনো বাংলাদেশের ভিসা বন্ধ, সেই প্রক্রিয়াটা আসলে কবে থেকে চালু হবে? আগামীকালকের এই সফরে আসলে ভিসার বিষয়টি যথেষ্ট গুরুত্ব পাবে বলে আমরা শুনতে পাচ্ছি। আপনি যেটা বলছেন অবশ্যই সমতা, ন্যায্যতা, সার্বভৌমত্ব এর ভিত্তিতেই হওয়া উচিত। একই সঙ্গে প্রয়োজনীয়তার ভিত্তিতেও। এখন যদি আমাদের ভারত ভিসা বন্ধ করায় আমরা ক্ষতিগ্রস্ত হয়েছি কিনা, ভিসা বন্ধের আগে কত হাজার লোক বাংলাদেশে প্রতি বছর আসতো ভারত থেকে, আমাদের কত শতাংশ লোক যেতেন। এর অর্থ না যে, এবং তখন কিন্তু বলা হতো যে ভারতকে আমরা এত রেমিটেন্স দিচ্ছি, মানে যারা চাকরি করেছে সেটা না। রেজাউল ভাই যে বলছে যে তার তথ্য আমার কাছে নাই, যদিও কোনো ব্যক্তি বলছিলেন যে 22 লাখ এখানে চাকরি করেন, কিন্তু পরবর্তীকালে সে 22 লাখ আমরা দেখিনি, সেই 22 লাখ কোথায় গেল। এখন আমরা তো আমাদের প্রয়োজনে যাই। বাংলাদেশের স্বাস্থ্য ব্যবস্থা যদি আমরা ওই উন্নত করতে পারতাম, সিঙ্গাপুর, ব্যাংকক, এমনকি ভারতের মতো, তাহলে বাংলাদেশে কোনো রোগী কি যেত? গতকাল আমার এক বন্ধু, তিনি জটিল রোগে আক্রান্ত, তিনি বলেছেন যে বাংলাদেশে তিনি যে এখানে পাভেল ভাই আছেন চিকিৎসক এবং চিকিৎসা বিজ্ঞানের শিক্ষক, তিনি বলেছেন যে এখানে বঙ্গবন্ধু মেডিকেলে তিনি যে ওর পরীক্ষা করতে গিয়েছেন, তাকে বলছেন 40,000 টাকা লাগবে। বেসরকারি হাসপাতালে বলছে 1 লাখ কত টাকা লাগবে। সেটি 22,000 টাকায় কলকাতায় করা সম্ভব, এবং কলকাতায় তিনি ভিসা নিয়ে যাচ্ছেন, কারণ তিনি স্থায়ী রোগী, মানে অন্য রোগের জন্যও যাচ্ছেন। এই যে সুবিধাটা আমরা দিতে পারছি না কেন? কিন্তু আবার আমি যেটাকে অন্যভাবে দেখি, সদিচ্ছা বহিঃপ্রকাশ হিসেবে সেটা বলছে অবশ্যই ভারতের মধ্যে তো দাদাগিরি আছে। এই দাদাগিরিটা কীভাবেই করা যাবে? ঝগড়া করে না, আমার সক্ষমতা দেখিয়ে,
আমরা যে কোনো একটা পেঁয়াজ হোক বা আলু হোক অথবা এই চাল হোক, যে কোনো আমাদের ঘাটতি পড়লে কিন্তু আমরা ভারতের কাছে যাই অথবা ভারত থেকে নিতে হয়। কারণ আমি চীন থেকে আনবো, মিশর থেকে আনবো, সেটা কিন্তু অনেক দূরবর্তী। আজকে যুক্তরাষ্ট্র থেকে যে চুক্তি হলো যুক্তরাষ্ট্রের সঙ্গে, সেই চুক্তিতে আছে সেখান থেকে গম নিতে হবে, সেখান থেকে অন্যান্য পণ্য নিতে হবে, কারণ না হলে আমাদের তৈরি পোশাক রপ্তানি টিকবে না। বরং অন্তর্বর্তী সরকারের সময় এটি তো অধীনতামূলক চুক্তি হয়েছে। আর রেজাউল ভাইকে বলবো যে রেজাউল ভাই তো খুশি হওয়ার কথা, কারণ সাবেক জাতীয় নিরাপত্তা উপদেষ্টা যখন পররাষ্ট্রমন্ত্রী হয়েছেন, কারণ অন্তর্বর্তী সরকারের সময় একটা আমরা ভারতকে কোনোভাবে আমরা ছাড় দেব না, এরকম মনোভাব ছিল তো অন্তর্বর্তী সরকারের, এবং তারা প্রতিটি ক্ষেত্রে সেটি দেখিয়েছে, দেখানোর চেষ্টা করেছে। আর সেক্ষেত্রে এরকম ওই সরকারের একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি এবং যিনি পররাষ্ট্র মন্ত্রণালয়ে দেখতেন, তিনি এই বাংলাদেশ নতুন সরকারের পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পেয়েছেন। তো আমি মনে করি যে যারা তাহলে আসলে এখন এই অভিযোগগুলো কেন জামায়াত ইসলামী করছে, ডক্টর মোহাম্মদ রেজাউল করিম, সম্পর্ক তাহলে আসলে ভালোর দিকে যাচ্ছে, সেটি তো হয়তো আমাদের বলার সুযোগ থাকলো কি? ধন্যবাদ। না, ভালোই বলছেন, আমরা তো সেটাই চাচ্ছি। আমি আগে বলেছি যে ভারতের সাথে, প্রতিবেশী রাষ্ট্রের সাথে অবশ্যই আমাদের ভালো সম্পর্ক হতে হবে, কিন্তু সেটি যখন কোনো প্রশ্নবিদ্ধ অবস্থায় যায় তখন তো সেটা প্রশ্ন এটা থেকে আরেকটা হতেই পারে। যে দেখুন, বিগত দিনে যে আমাদের ফ্যাসিবাদী কর্মকাণ্ড এখানে সংগঠিত হয়েছে, আমাদের ভোট, অন্যান্য ইনস্টিটিউশন, গুম খুন, এবং আজকে যিনি স্বরাষ্ট্রমন্ত্রী তাকেও তো আমরা ভারতের শিলংয়ে আমরা পেয়েছিলাম। আমাদের এখানে সাক্ষী দিতে এসে আমরা অনেককে ভারতের কারাগারে পেয়েছিলাম। সুতরাং এই যে তাদের আমাদের উপরে যে তাদের রাষ্ট্রের উপরে তাদের আরেকটি রাষ্ট্র এখানে অবস্থান করছিল, সেই জায়গায় আমরা লক্ষ্য করেছি যে ভারতে ফ্যাসিস্ট হাসিনা এবং সকল খুনিদেরকে, মন্ত্রীদেরকে, বিভিন্ন লুটপাটকারীদেরকে আশ্রয় দেওয়া হয়েছে। আজ পর্যন্ত ভারত এই ব্যাপারে তাদের কোনো এক্সকিউজ আমরা দেখি নেই, বরং আমাদের রাষ্ট্রের বিরুদ্ধেই তাদের অবস্থান, তারা আমাদের জনগণের বিরুদ্ধেই তারা নিষেধাজ্ঞা করেছে। সুতরাং সেই জায়গাটি এখন বর্তমান সরকার খুব উন্নত অনেক জায়গায় নিয়ে যাবে, আমরা সেটা প্রত্যাশা করব, কিন্তু খলিলুর রহমান সাহেব কতটুকু পারবেন সেটি নিয়ে আমাদের বড় প্রশ্ন থেকে গেছে। বললেন সোহরাব হাসান যে তিনি তো আসলে আপনাদের মতন সুরেই কথা বলেছেন একটা লম্বা সময়, তাহলে এখন তার বিরুদ্ধে কেন আপনাদের অভিযোগ? আমাদের তার বিরুদ্ধে অভিযোগ তো সবচেয়ে বেশি দাঁড় করিয়েছে বিএনপি, অর্থাৎ যাকে বিএনপি সবচেয়ে বেশি ক্রিটিসাইজ করেছে তাকে আজকে পররাষ্ট্রমন্ত্রী বানিয়েছে। এবং আজকে আরেকজন উপদেষ্টা তো বলেই ফেলেছেন, রেজওয়ানা সাহেব, তিনি আমাদের ব্যাপারে তার যে বক্তব্য ছিল, ইলেকশনের ব্যাপারে তার যে কথা ছিল, ইলেকশন ইঞ্জিনিয়ারিং সহ অনেক কিছুই সেখান থেকে কিন্তু আমরা খুঁজে পাই। সুতরাং সেই জায়গায় হচ্ছে ভিন্ন আলোচনা আমরা এটাই দেখতে চাই যে বর্তমান সরকার এই ব্যাপারে সফল হোক, আমরা সেই সফলতা দাবি করি, কিন্তু সেটা কতটুকু হবে টাইম বলছে। বর্তমান আসলে যে বাস্তবতা, সেই বাস্তবতাটা আসলে মেনে নিতে হবে, এবং সেটি মেনে নিয়েই দুটো রাষ্ট্রকেই সম্পর্কের বিষয়ে একটা দীর্ঘমেয়াদের টেকসই একটা প্রেক্ষাপট করার প্রচেষ্টা জায়গাটিতে দাঁড়াতে হবে। সেই জায়গাটিতে আসলে আমরা কতখানি দূরে এগোতে পেরেছি? আসলে সূচনাটা তো নতুন করে করতে হচ্ছে। আপনি জানেন যে ধ্বংসটা তৈরি হয়েছে বা যে একটা আস্থাহীনতার যে জায়গা তৈরি হয়েছে জনগণের সাথে, খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় এখানে, যে বাংলাদেশের জনগণের সাথে এই আস্থার সম্পর্ক তৈরি করার দায়টা কিন্তু ভারতের। এবং আমরা ভিসাকে মনে করি যে একটা উপাদান মাত্র, এটা তো পারস্পরিক। বাংলাদেশও এখন ঠিক ভারতকে সেরকম করে ভিসা দেয় এরকম না, মেডিকেল ভিসা ভারত দেয় অবশ্য যদিও। তো সেক্ষেত্রে আমরা খুবই বাস্তব অবস্থান থেকে এটা দেখতে চাই, সেটা হচ্ছে যে এই সম্পর্কের ক্ষেত্রে একটা রাষ্ট্রের সাথে একটা রাষ্ট্র, আপনারা দেখবেন যে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান সাহেব যখন রাষ্ট্র পরিচালনার দায়িত্বে যখন ছিলেন, তখনও তো ভারত নামে দেশটা ছিল। তো তার সাথে আমাদের সম্পর্কের ক্ষেত্রে কিন্তু এমন একটা শক্ত অবস্থান ছিল যেখানে আমরাও কিন্তু তাদের সাথে ঠিক একসাথে একই উচ্চতায় থেকে কথাগুলো বলতে পারতাম। সেখানে ফারাক্কার চুক্তি না, গঙ্গা পানি বন্টনের চুক্তি যেখানে হয়েছে, এবং আমরা জানি যে তখনকার সেই সীমান্ত বিরোধে কোনো একটা অবস্থান তৈরি হলে বাংলাদেশ কিন্তু কখনো খুব একটা নতজন অবস্থানে ছিল না। তো সেই জায়গা থেকে দিনের পর দিন যে অবস্থানটা তৈরি হয়েছে, সেটা এরশাদ সরকারের সময় এবং পরবর্তীতে এই 17 বছরের যে কর্মকাণ্ডের ভিতর থেকে আমরা দেখেছি যে ভারত এই জায়গাতে একটা যথেচ্ছ করবার মতো একটা অবস্থান তৈরি করতে পেরেছিল। সেটা আমাদের নিজেদের দুর্বলতাটাই সেই জায়গাতে অন্যান্য একটা গুরুত্বপূর্ণ জায়গা ছিল। তো সেখানে একটা নির্বাচিত সরকার, নির্বাচিত একটা বিরোধী দল,
আমাদের প্রত্যেকের এই জায়গায় অন্তত এক জায়গায় ঐক্যবদ্ধ হতে হবে। আমি যদি প্রত্যেকটা নীতির জায়গাতে যদি বিরোধিতার জায়গা থাকে, তো এটা কিন্তু ভারতের জন্য সুযোগ তৈরি করে দেওয়া। আমরা যদি একটা পররাষ্ট্র নীতির ক্ষেত্রে দুইটা আমাদের সরকারি বা বিরোধী দলে তো এরকম কোনো অসুবিধা তো নেই যে আমরা মনে করি যে আমাদের সম্পর্কটা হবে ন্যায্যতার ভিত্তিতে, সম্পর্কটা হবে পারস্পরের রাষ্ট্রের সাথে রাষ্ট্রের আয়তনের উপর ভিত্তি করে সম্পর্ক নয়, জনসংখ্যার ভিত্তিতে সম্পর্ক নয়, এবং আমাদের প্রত্যেকের ক্ষেত্রে এটা যেন উইন উইন থাকে। অর্থাৎ আমি দেব আর তার পরিপ্রেক্ষিতে আমি বলবো যে যা দিয়েছি তা সারা জীবন মনে রাখবে, সেরকম নয়। এই যে দীর্ঘদিন অর্থাৎ প্রায় 16-17 বছর ভারতকে শুধু দিয়ে যাওয়ার এক ধরনের ট্রেন্ড বাংলাদেশে চালু হচ্ছে, সেখান থেকে আমরা আসলে বেরিয়ে আসতে পারবো না। সেই জায়গায় বেরিয়ে আসার জন্য আমাদের সবচেয়ে বড় দরকার হচ্ছে আমাদের গণতান্ত্রিক ব্যবস্থার এখানে সুরক্ষা, আমাদের সার্বভৌমত্বের প্রতি আমাদের একটা অবিচল একটা অবস্থান, এবং এই একটা জায়গাতে সরকার বিরোধী দল মিলে বাংলাদেশের মানুষের বাংলাদেশি জাতীয়তাবাদের চেতনায় একটা দৃঢ় একটা অবস্থান যে আমরা এই জায়গাতে শুধুমাত্র নিজের ব্যক্তি স্বার্থে কোনো একটা তৃতীয় পক্ষ এই জায়গাটিতে যিনি আসলে খুব গুরুত্বপূর্ণ ভূমিকাটি রাখবেন অর্থাৎ পররাষ্ট্রমন্ত্রী, তাকে নিয়ে বিরোধী দলের একটা বিস্তর অভিযোগ রয়েছে। দেখুন, এই ব্যাপারটি নিয়ে কথা থাকতেই পারে। আপনি দেখবেন যে এরকম শুধুমাত্র পররাষ্ট্রমন্ত্রী বলে না, বিডার যিনি চেয়ারম্যান ছিলেন আগে, যাকে নিয়েও কথা হয়েছে আগে যে বিনিয়োগ আনার দায়িত্বটার মধ্যে তিনি ছিলেন, তাকেও তো এই সরকার পরিবর্তন করেনি, বর্তমান সরকার তো তাকেও গ্রহণ করেছে। এমনকি বিগত দিনের যে সমস্ত যে আমলাতন্ত্রের প্রশাসনটা ছিল তাকেও তো ইনহেরিট করে সরকার ব্যবস্থাপনায় চলছে। বরং এখন বর্তমান পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব হবে বিএনপির যে নীতি নির্ধারণী পর্যায়ে যে 31 দফাতে এবং ম্যানিফেস্টোতে পররাষ্ট্র নীতি বলে যে কথাগুলো বলা হয়েছে সেটি বাস্তবায়নের পরীক্ষা তাকে দিতে হবে। এই বাস্তবায়নের পরীক্ষায় তিনি যদি কার্যকর হন তাহলে তিনি টিকে যাবেন, তিনি যদি এই জায়গায় ব্যর্থতা দেখে তাহলে দল বলুন বা বিএনপির সমর্থক বলুন তাকে গ্রহণ করবেন। ব্যাপারটা অ্যাজ সিম্পল অ্যাজ দিস। বরং আমি মনে করি যে এই জায়গায় তার যোগ্যতা প্রমাণের দায় অন্য যে কোনো পররাষ্ট্রমন্ত্রীর চাইতে বেশি, কারণ একটা সময় যখন তাকে আমরা আস্থায় নেওয়ার ক্ষেত্রে আমাদের সংকট ছিল, সেই জায়গাতে তাকে একটা গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়ার মধ্য দিয়ে তাকে এমন একটা জায়গাতে দেওয়া হয়েছে যেখানে তার প্রমাণ করবার একটা সুযোগ তৈরি হয়েছে। সেই সুযোগটা উনি কতটা কাজে লাগাতে পারেন সেটির পরীক্ষাটা এই আগামী দিনে তার সম্পর্ক উন্নয়নের ক্ষেত্রে উনি যে পথ রচনা করতে পারেন তার মধ্যে দিয়ে তার পরীক্ষা। নিশ্চয়ই, কিন্তু বিগত আওয়ামী লীগ সরকারের আমলে আসলে ঢাকা এবং দিল্লি সম্পর্কের যে সমীকরণটি ছিল সেখানে ফিরে যাওয়ার আর নতুন করে কোনো সুযোগ নেই, সেটি বারবার আমরা বিএনপি সরকারকে বলতে শুনছি। কিন্তু বর্তমান বাস্তবতা আসলে ভারত সেটি কতখানি মেনে নিবে, তারা আসলে আবারও ঠিক আগের মতন বিগত আমলের সেই যে সরকারের সাথে তারা যে সম্পর্কটি মেনটেন করেছেন সে একইভাবে আসলে সম্পর্কটি সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে চান কিনা সেটি আসলে আমরা নিশ্চিত করতে পারবো। এটা গুরুত্বপূর্ণ এই জায়গাতে হবে যখন আমাদের পুরো রাষ্ট্র হিসেবে যদি আমাদের একটা একক কণ্ঠস্বর থাকে। এখানে যে বিএনপি যেটা করছে, যদি বিরোধী পক্ষ বা যারা, সেটা শুধুমাত্র আমি বলি না সংসদের বিরোধী পক্ষ, যারা মাঠের বিরোধী পক্ষ আছে তারা যদি এই জায়গাতে শুধুমাত্র বিরোধিতার জন্য বিরোধিতা করেন তাহলে সেই জায়গায় কিন্তু সুযোগটা তৈরি করে দেওয়া হবে। আমরা অন্তত এই জায়গাতে যেহেতু আমরা সবাই মানছি যে আমাদের স্বাধীনতা, সার্বভৌমত্ব, আমাদের ন্যায্যতা এবং আমাদের প্রাপ্তির ক্ষেত্রে আমরা কোনো রকম ছাড় দেওয়ার জায়গাতে নেই, এবং এই কণ্ঠস্বরে সবাই যদি আমরা উচ্চকিত থাকি, একতাবদ্ধ থাকি, তাহলে ভারত কেন পৃথিবীর কোনো দেশই অন্তত আমাদের এই জায়গাতে আমাদের নীতি নৈতিকতার জায়গাতে আমাদের দেশকে নিয়ে, আমাদের নির্বাচনী ব্যবস্থা নিয়ে, আমাদের সরকার স্থাপন করা, প্রতিস্থাপন করা, বদলানোর ক্ষেত্রে তারা কোনো ভূমিকা রাখতে পারবে এটা কোনো বিগত সময়ে আসলে আমরা দেখেছি ভারত বাংলাদেশে যে সুসম্পর্কের প্রচলিত ধারা ছিল সেটা নিয়ে তারা নানান সময় বিভিন্ন সময় শীর্ষ পর্যায়ে অনেক সফর বিনিময় হয়েছে। নতুন করে আসলে আগামীকালে এরকম আরেকটি খুব গুরুত্বপূর্ণ সফর হতে যাচ্ছে, সেই সফরে আসলে নতুন করে বাংলাদেশ আসলে কিছু পেতে যাচ্ছে নাকি চুক্তিগুলো আসলে পুনর্বিবেচনা এই ধরনের দাবি উঠছে, সেই দাবিটুকু আসলে কতখানি রাখা হবে? আমি এই আলোচনায় আসবো। জি.পি. ইস্পাত নিবেদিত রাজকাহন থেকে আরো একটি বিরতি নিয়ে ফিরছি, সাথেই থাকুন। আরেকবার আমন্ত্রণ জি.পি. ইস্পাত নিবেদিত রাজকাহনে। সোহরাব হাসান, বিগত সময়ে আসলে কথিত যে সুসম্পর্ক ছিল ভারত বাংলাদেশে, সেই সম্পর্কের সময় অনেকগুলো সফর বিনিময় হয়েছে। সে সময় শেখ হাসিনাও একাধিকবার ভারত সফরে গেছেন, বিভিন্ন পর্যায়ে দ্বিপক্ষীয় সফরকালে চুক্তি সমঝোতাও হয়েছে। এখন আসলে আগামীকালকে যে সফরটি হতে যাচ্ছে সেই চুক্তি, সেই সমঝোতা স্মারকগুলো নতুন করে পুনর্বিবেচনার দাবি উঠছে নানান অঙ্গন থেকে, সেই দাবি আসলে কতখানি মানা হবে? আমরা তো অনেকেই বলছি যে শেখ হাসিনার এই 15 বছর বা 16 বছরে ভারতকে শুধু দিয়ে গেছে, কিছু নেইনি। এটা কি সত্য? মানে মনস্তাত্ত্বিকভাবে হতে পারে, ধারণাগত হতে পারে, বাস্তবে 30 বছর মেয়াদী গঙ্গার পানি চুক্তি, এটা কিন্তু শেখ হাসিনার আমলে হয়েছে। সীমান্ত চুক্তি, যেটি স্বাধীনতার পর থেকে এটি অমীমাংসিত ছিল এবং সেখানে বাংলাদেশ ভূখণ্ড লাভবান হয়েছে, মানে ছিটমহল বিনিময়, এটা কি কম গুরুত্বপূর্ণ? আন্তর্জাতিক আদালতে সালিসি করে সমুদ্র সীমার মীমাংসা করেছে। সুতরাং কিছুই দেয়নি। এটা যদি এখন এই বিএনপি সরকারের কাছে, কিন্তু বিএনপি সরকারের জন্য কিন্তু একটা বড় চ্যালেঞ্জ এবং তাদের পররাষ্ট্রমন্ত্রীর জন্য, সেটা হচ্ছে এই গঙ্গার
পানি এই 30 বছর মেয়াদী পানি চুক্তি এবছর শেষ হয়ে যাচ্ছে। তো এই ডিসেম্বরে এই চুক্তির নবায়ন করতে হবে। নতুন ভালো যে এখানে ওই চুক্তিতে গ্যারান্টি ক্লজ নাই, হ্যাঁ, মানে নিশ্চয়তা নেই, সেটা যদি যুক্ত করতে পারে ভালো। কিন্তু যে চুক্তি আছে সেটা যদি বহাল রাখতে পারে আরও 30 বছরের জন্য, আরও 10 বছরের জন্য, সেটা কিন্তু একটা অন্তত ফ্যাসিস্ট সরকার যেটি অর্জন করেছে তার থেকে বিএনপি কম করবে না আশা করি। এটি একটি। দ্বিতীয় হচ্ছে যে সীমান্ত আর নৌ, এটা তো হয়ে গেছে। আবার ভারতের সাথে আসলে বাংলাদেশের সম্পর্কের যে টানাপোড়েনের যে সমীকরণটা চলছে, সেই পারস্পরিক অনাস্থা, এই অনাস্থা মানে ভারতের থেকে অনাস্থা, যেমন অনাস্থার সর্বশেষ বহিঃপ্রকাশ। আর একসময় বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিতে ভারত ইস্যু ছিল, এখন ভারতের অভ্যন্তরীণ রাজনীতি বাংলাদেশ ইস্যু হয়েছে। এই যে আজকে যারা আলোচনা করছি, কালকে আমাদের পররাষ্ট্রমন্ত্রী যাচ্ছেন, ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী কি বলেছেন সেটা আমাদের জন্য লজ্জার জন্য, যে কোনো দেশের জন্য। বলেছেন যে সীমান্তে, যেখানে বাংলাদেশ ভারত সীমান্তে যেখানে কাঁটাতার নেই, যেখানে কত প্রতিবন্ধকতা নেই, সেখানে কুমির আর সাপ ছেড়ে দেওয়া হবে। মানে এর চেয়ে লজ্জার কিছু আছে? আমি আশা করব যে আমাদের পররাষ্ট্রমন্ত্রী এটি আনুষ্ঠানিকভাবে প্রতিবাদ করবে। কারণ না, আমি যোগ করছি, কিন্তু এর জন্যই কি আমাদের সম্পর্ক থেমে থাকবে? তা থাকবে না, কিন্তু আমাদের ন্যায্য অধিকার আদায় করতে হবে। এবং সেক্ষেত্রে জাতীয় ঐকমত্য, সেই জায়গাটাতেই আমি প্রশ্ন করতে চাই ডক্টর রেজাউল করিম, যেই ন্যায্যতা বা যে মর্যাদার আসলে কথাটি সোহরাব হাসান বললেন, তারা আসলে যে ব্যবস্থাগুলো গ্রহণ করছে, সেখানে বাংলাদেশ হিসেবে, প্রতিবেশী রাষ্ট্র হিসেবে আমরা প্রতিবেশী সুলভ ন্যায্যতার যে আচরণ প্রত্যাশা করছি, সেই আচরণটা আসলে ভারতের কাছ থেকে আমরা পাবো বলে কি মনে করেন? ধন্যবাদ। আসলে সৌরভ ভাই ঠিকই বলেছেন যে আমরা এখনো তাদের কাছ থেকে সম্মানসূচক কোনো বক্তব্য এই যাবৎকালে আমরা দেখছি না। এবং যখন একটা দেশ বলা যায় জুলাই অভ্যুত্থানের মধ্য দিয়ে এই দেশের তরুণ প্রজন্ম একবার প্রতিটা শিক্ষা প্রতিষ্ঠান, রাস্তায়, দিল্লি না ঢাকা এরকম একটা স্লোগান তুলেছে, তখন ভারতের আসলে সবচেয়ে বেশি প্রয়োজন ছিল যে তারা এগিয়ে আসা এবং তারা আমাদের এখানের যিনি খুনি ফ্যাসিস্ট, তাদেরকে এখানে আশ্রয় দেওয়ার মাধ্যমে অনেকটাই বাংলাদেশের পররাষ্ট্র নীতি অথবা আমাদের সার্বভৌমত্বের প্রতি তারা বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করেছে। আমরা বরাবরই বলছি যে প্রতিবেশী কিন্তু পরিবর্তন করা যায় না, অর্থাৎ ভারতের সাথে আমাদের ন্যায্যতার ভিত্তিতে, সম্মানের ভিত্তিতে আমাদের সম্পর্কটা বজায় রেখেই আমাদের একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্রের যে বিশেষ করে আমাদের যেই তিস্তা এবং অভিন্ন যেই চুক্তিগুলো রয়েছে, আপনি জানেন গঙ্গা, এগুলো দিয়ে যে তারা আমাদেরকে এখানে উত্তরাঞ্চলগুলোকে যে একবারে মরুভূমিতে তৈরি করে ওই অবস্থার মধ্যে, সেই জায়গাটাকে ভারতকে অবশ্যই এখানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে। সীমান্ত হত্যা তারা বারবার বলছে এটাকে নাকি শূন্যের কোটা আনা সম্ভব না, অথচ যেটা একটু আগে আমরা মনে হয় অফলাইনে আলোচনা করেছি যে পাকিস্তানের সাথে তো তাদের এইরকম অবস্থা আমরা দেখি না, অথচ সম্পর্কের দিক থেকে আন্তর্জাতিকভাবে যদি ধরা হয় তাহলে ভারতের সাথে পাকিস্তানের জায়গাটা কিন্তু ভিন্ন রকম, কিন্তু বাংলাদেশের সাথে সম্পর্কের জায়গাটা অন্যরকম। কারণ আমরা এখানে চিকিৎসা বলেন, আমাদের অন্যান্য যে বাজার, অন্যান্য পশ্চিমবঙ্গের সাথে যে সম্পর্ক, এই জায়গাগুলোতে আমাদের যাতায়াতটা অনেক বেশি আমাদের, অর্থাৎ বাংলাদেশ থেকে কোনো অংশে ভারত কিন্তু কম সুবিধাভোগী রাষ্ট্র নয়, যদি সরকারিভাবে বলেন এবং আমাদের বেসরকারি জনগণের পক্ষ থেকেও যদি বলেন। এরপরে বাণিজ্য ঘাটতি যেটি রয়েছে, আমরা ভারসাম্যহীনতা সেখানে লক্ষ্য করছি, এবং বিশেষ করে আমাদের এখানে যে ট্রানজিট রেল, সড়ক, নৌপথ, যেগুলো আঞ্চলিক যে যোগাযোগ পৃথিবীর সব জায়গায় রয়েছে, কিন্তু আমাদের এর আগের অর্থমন্ত্রী সম্ভবত বলেছেন যে তারা এটাকে লজ্জাজনক মনে করে ট্রানজিটের বা অন্যান্য শুল্কগুলো নেয়ার ক্ষেত্রে, তারা সেই কথা আমরা সেখানে শুনেছি। জ্বালানি বিদ্যুৎ সহযোগিতা বৃদ্ধি, কিন্তু বিগত দিনে সরকার আমাদের রাষ্ট্র ব্যবস্থাকে পঙ্গু করে দিয়েছে আদানি সহ সেই জায়গাগুলোর সাথে সম্পর্ক বৃদ্ধি করার সাথে। এই জন্য আমরা বলবো যে বর্তমান সরকার অবশ্যই যে উদ্যোগ গ্রহণ করেছে, আমি পাবেল ভাইয়ের সাথে একমত। আমি অনেক টকশোতে বলেছি যে বাংলাদেশ এই জায়গায় আমরা এখনো অনেক পেছনে, যে ন্যাশনাল কনসেনসাসের জায়গায় ইন্ডিয়া বলেন, পাকিস্তান বলেন, তারা দে আর ইউনাইটেড। আমরা এই জায়গায় কিন্তু আমাদের ডিভাইডেড অ্যান্ড রোলের নীতিতে আমরা ঐক্যবদ্ধ থাকতে পারি না বলেই তারা আমাদের পারিবারিক সম্পর্ক স্থাপন করে আমাদের রাষ্ট্রকে কিন্তু ক্ষতিগ্রস্ত করে। আমরা আশা করব যে বিএনপি অন্তত এই
পারিবারিক সম্পর্কের যে বিগত দিনের ভেদ আছে সেখান থেকে এটাকে বিএনপি বেরিয়ে বেরিয়ে আসবে, এসে কিন্তু আমরা পারিবারিক এই ক্ষেত্রে সম্পর্ক থেকে বেরিয়ে ঐক্যবদ্ধভাবে এসে রাষ্ট্রীয় যে সম্পর্কে সম্পর্ক ভূমিকা উন্নয়নের রাখতে কথা চাই। আপনারা বলছেন, নিজেদের মধ্যে আসলে যদি ইউনিটিটা থাকে তাহলে হয়তো ভারতের এই প্রতাপশালী ব্যবহারটা থেকে আমরা বেরিয়ে আসতে এই পারবো। ক্ষেত্রে সেই আমরা জায়গাটিতে জ্বালানি, বিরোধী দল বাণিজ্য, হিসাবে গঙ্গা চুক্তি, 100% এই বিষয়গুলোকে সহযোগিতা করতে অগ্রাধিকার দেওয়া হবে। সম্পর্কের ভবিষ্যৎ নিয়েও কথা হবে। সম্পর্কের ভবিষ্যৎটা আসলে কোন দিকে করাচ্ছে? দেখুন, সম্পর্কের সবসময় ভবিষ্যৎটা হয় কি যে বর্তমানে রাষ্ট্র কাঠামোতে কিন্তু ওই ব্যবস্থাপনাটা আর কোথাও নেই, যে আমরা বলি না যে সকলের সাথে বন্ধুত্ব, কারোর সাথে শত্রুতা না। এটা কিন্তু একটা পুরনো প্রাচীন একটি ধারণা। এখানে বন্ধুত্ব বা শত্রুতার চাইতে বড় কথা হলো যে আমরা আমাদের সামাজিক, অর্থনৈতিক এবং সাংস্কৃতিক জায়গাগুলোতে আগ্রাসন মুক্ত থাকতে চাই। এটা হলো আমাদের প্রথম চাওয়া। আর দ্বিতীয় চাওয়া হচ্ছে যে ন্যায্যতা থাকবে, এবং একই সাথে সবচাইতে গুরুত্বপূর্ণ যেটা, সেটা হচ্ছে যে আমার জন্য যেটি ভালো হবে, আমার দেশের রাষ্ট্রের জন্য যেটি মঙ্গলজনক হবে, সেটি হচ্ছে আমার নীতি। এখানে অন্যকে ছাড় দেওয়া, সুবিধা দেওয়ার ব্যাপারটা নেই, বা বন্ধুত্ব আছে বলে সেই জায়গাতে আমি একেবারে সব কিছু উজাড় করে দেবো, এরকম কোনো অবস্থানে যাওয়ার কোনো সুযোগ নেই। এবং এই ব্যাপারটা যদি আমরা প্রকৃতপক্ষে বাংলাদেশের প্রায় 18-20 কোটি মানুষের যদি একক অবস্থান থাকে যে না, এই দেশের মানুষের অন্তত এই পররাষ্ট্রনীতি বিষয়ক জায়গাতে চাওয়াটা হচ্ছে এক এবং অভিন্ন, তাহলে আমার মনে হয় যে আগামী দিনের সম্পর্কটা শুধুমাত্র মর্যাদার না, আমরা মনে হয় যে একটা অন্য একটা মাত্রায় পৌঁছাবে। একটু যদি আমি যুক্ত করি, ভূ রাজনৈতিক কারণে এই মুহূর্তে ঢাকা দিল্লি সম্পর্ক পুনর্গঠনটা বেশ জরুরি বলে অনেকেই মনে করছেন। সেই জায়গাটিতে আসলে আমরা পৌঁছতে শুধু পারবো। ভূ রাজনীতি বলে না, দেখুন আমরা যে কোনো জায়গাতে হোক না পৃথিবীতে, এখন যদি কোনো একটা জায়গায় সংঘাত বা যুদ্ধ হয়, সেটা শুধুমাত্র ওই দেশের মধ্যে সীমাবদ্ধ থাকে না। আমরা উপসাগরের যুদ্ধ দেখছি ইরানের সাথে মার্কিন যুক্তরাষ্ট্র বা ইসরায়েলের, কিন্তু ওই যুদ্ধের আঁচ তো আমাদের কাছে এসে পৌঁছে। তো সুতরাং ভূ রাজনীতিতে যে কোনো একটা পরিবর্তন যদি ঘটে, তাহলে সেই পরিবর্তনের জায়গাতে আমার নিজের অবস্থান থেকে সেগুলোকে কিন্তু একটা জায়গাতে আনতে হয় যেখানে সমীকরণটা আমার পক্ষে থাকে। যেমন এই মুহূর্তে আমাদের যদি জ্বালানি সংকট থাকে, তাহলে জ্বালানি সংকট নিরসনের জন্য আমার ভারতের সাথে যে চুক্তি ব্যবস্থাপনা আছে সেটার সর্বোচ্চ সুবিধাটা আমি নেওয়ার চেষ্টা করব, এবং একই সাথে সেটাকে এমনভাবে আবার পুনর্লিখন করবার চেষ্টা করবো যার মাধ্যমে আমি অধিকতর সুবিধার জায়গায় যেতে পারি। এরকম প্রত্যেকটা জায়গাতে কিন্তু সেই সুবিধার জায়গাতে আসা দরকার। এমনকি যেটার কথা হচ্ছিল এর আগে, যে সম্পর্কের আরেকটা জায়গা ছিল পারস্পরিক যাতায়াতের যে সক্ষমতা বৃদ্ধি, সেটা প্রয়োজন শুধুমাত্র এই কারণে না যে আমাদের দেশের লোক চিকিৎসা নেওয়ার জন্য দেশে যাবে। এটি একটি মানুষের অবস্থানগত পরিবর্তনের জায়গায় যাওয়া দরকার। কারণ আপনি নিজেও জানেন যে আজকে কলকাতার বাজার বা কলকাতার যে সমস্ত বিপণী বিতানগুলো রয়েছে, অথবা তাদের যে সমস্ত হোটেল রেস্তোরাঁ রয়েছে, সেগুলো কিন্তু আজকে খরায় চলছে, যেহেতু আমাদের যায় না। আমাদের মানসিকতার এই পরিবর্তনটা খুবই দরকার, এবং সেই মানসিকতার পরিবর্তনটা ভারতকেও বুঝতে হবে যে আমরা পরস্পরে নির্ভরশীল। কারণ আজকে কিন্তু পশ্চিমবঙ্গের অর্থনীতির অনেকটা কিন্তু আমাদের বাংলাদেশের মানুষের উপর নির্ভর করে। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আজকে রাজখান আমাদেরকে সময় দেওয়ার জন্য। আজকের মতো বিদায় নিচ্ছি জি25 নিবেদিত রাজখান থেকে। ফির আগামীকাল রাত 10টায় নতুন রাজখান নিয়ে ডিবিসির সঙ্গেই থাকুন।